ওকে, তো সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট মানে সেখান থেকে তুমি যদি যে কোনো সিকোয়েন্স চয়েস করো না কেন তার একটা কনভার্জেন্ট সাব সিকোয়েন্স থাকবে। এবার আমি আলোচনায় আসি আর কমা ডি, মানে রিয়েল নাম্বার উইথ রেসপেক্ট টু ইউজুয়াল মেট্রিক, সেটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হবে কি না। দেখো, আর এর মধ্যে থেকে যদি আমি এই সিকোয়েন্সটাকে চয়েস করি, সিকোয়েন্স এক্স এন সমান হচ্ছে সিকোয়েন্স এন, মানে 1 2 3 এই সিকোয়েন্সটা, এটা তো রিয়েল নাম্বারের একটা সিকোয়েন্স বটে। তুমি দেখতে পাচ্ছ এই সিকোয়েন্সটার কোনো কনভার্জেন্ট সাব সিকোয়েন্স নেই। তো এই সেকেন্ড ব্র্যাকেটে এনে এই সিকোয়েন্সটার কোনো কনভার্জেন্ট সাব সিকোয়েন্স তুমি খুঁজে পাবে না। দ্যাটস ওয়াই আরটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট নয়। ওকে, বেশ। নেক্সট থিওরেম যেটা বলছে যে যে কোনো কম্প্যাক্ট মেট্রিক স্পেস সেটা সবসময় সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট হবে। কম্প্যাক্ট হলে সেটা ইমপ্লাই করবে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। তাহলে কম্প্যাক্ট মেট্রিক স্পেসের ডেফিনেশন কি? এভরি ওপেন কভার তার ফাইনাইট সাব কভার থাকবে। কি মেসেজ করেছো মুখে বলো, দেখতে পাওয়া যায় না। বলছি যে একটু ব্লার আসছে, একবার ফোকাস দিন। বাকিদের সবারই সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক হলে বলবে আমাকে। ঠিক আছে। তো এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস হচ্ছে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। তো আমরা জানি কম্প্যাক্ট মেট্রিক স্পেস বলতে বোঝাচ্ছে যে কোনো ওপেন কভার নিই না কেন তার একটা ফাইনাইট সাব কভার থাকবে। এই প্রপার্টিটা আমার হাতে বলে দেওয়া আছে। কম্প্যাক্ট মেট্রিক স্পেস আমাকে দেখাতে হবে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট দেখানোর জন্য কি করতে হবে না, ডেফিনেশনে চলে যাও। যে কোনো একটা আরবিট্রারি সিকোয়েন্স যদি আমি চয়েস করে নিই, তার একটা কনভার্জেন্ট সাব সিকোয়েন্স থাকবে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি প্রমাণটায় আসছি। এর যে কোনো একটা সিকোয়েন্স আমি চয়েস করে নিলাম। ধরে নাও সিকোয়েন্স এক্স এন আমি চয়েস করে নিলাম এই এক্স কমা ডি মেট্রিক স্পেসটা থেকে। আমি একটা সিকোয়েন্স চয়েস করে নিলাম, ঠিক আছে। এবার এই এক্স স্পেসটা থেকে আমি এক্স এন একটা এরকম সিকোয়েন্স চয়েস করে নিলাম, দিয়ে আমি একটা সেট কনসিডার করলাম G1 বলতে বোঝাচ্ছে এই এক্স এন সিকোয়েন্সের প্রত্যেকটা পদ, x1 x2 x3 x4 সবাই আছে। G2 একটা সেট কনসিডার করে নিলাম, x2 থেকে স্টার্ট করছি, x2 x3 x4 x5 সবাই আছে। তাহলে ইন জেনারেল Gn স্টার্ট হবে xn থেকে, xn প্লাস 1 xn প্লাস 2 ইত্যাদি ইত্যাদি করে। তাহলে G1টা বড় সেট, G2টা তার মধ্যে একটা কম এলিমেন্ট আছে, G3তে তার মধ্যে একটা কম এলিমেন্ট আছে, এরকমভাবে কিছু সেট আমি এক্স এর মধ্যে কনসিডার করে নিয়েছি। তাহলে G1 কন্টেন্টস G2 কন্টেন্টস G3 কন্টেন্টস এইভাবে চলছে। দ্যাট মিনস তাদের যদি এ সাবসেট যদি বি হয় তাহলে এ বার সাবসেট বি বার তোমরা হয় জানো। তাহলে G1 কন্টেন্টস G2 মানে G1 G2 থেকে বড়, G2 আবার G3 এর থেকে বড়। তাহলে এদের যদি আমি বার নিই তাহলে এরকম একটা প্রপার্টি হচ্ছে, এক্স এর মধ্যে ঘটনাটা ঘটছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে এই Gn বার এটা কি তৈরি করছে, একটা ডিক্রিজিং চেন অফ নন এমটি, কারণ তাদের মধ্যে একটা করে মেম্বার তো আছেই, এবং ক্লোজার অফ এ সেট ইজ অলওয়েজ এ ক্লোজড সেট। যেহেতু আমি ক্লোজার নিয়ে নিয়েছি, G1 G2 G3 সেটগুলোর বার নিয়ে নিয়েছি, ক্লোজার নিয়ে নিয়েছি, সেটা সবসময় একটা ক্লোজ সেট হবে।
তাহলে এই যে জিএন বার এটা হচ্ছে একটা ডিক্রিজিং চেন অফ নন এমটি ক্লোজ সেটস ইন এক্স স্যাটিসফাইং ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। কারণ ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে না, এই যে তুমি ডিক্রিজিং চেনটা নিয়েছো তার মধ্যে যে কোনো ফাইনাইট সাব ফ্যামিলিকে যদি তুমি নাও, সাপোজ আমি নিলাম G5 বার থেকে G6 বার করে G10 বার পর্যন্ত আমি নিলাম, তাহলে তার মধ্যে কোন মেম্বারগুলো কমন থাকবে বলো তো? ধরো G5 তার মধ্যে কারা আছে, X5 থেকে শুরু করে সমস্ত আছে। G6 এর মধ্যে আছে X6 থেকে স্টার্ট করে সমস্ত, এইভাবে করে করে G10 এর মধ্যে বা G10 বারের মধ্যে কারা আছে, X10 থেকে শুরু করে সমস্তরা। তাহলে এদের যদি ইন্টারসেকশন নিই তাহলে তার মধ্যে কারা থাকবে, X10 থেকে শুরু করে সবাই থাকবে। কথাটা কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে জিএন বার হচ্ছে একটা ডিক্রিজিং চেন অফ নন এমটি ক্লোজ সেটস উইথ ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি। লাস্ট যে রেজাল্টটা তোমাদের করা হয়েছিল ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি করার পর যে রেজাল্টটি করা হয়েছিল সেটা মাথায় রাখো। মেট্রিক স্পেস XD ইজ কম্প্যাক্ট ইফ অ্যান্ড অনলি এভরি ডিক্রিজিং চেন অফ নন এমটি ক্লোজ সেটস উইথ FIP, যদি FIP স্যাটিসফাই করে তাহলে তার কি থাকবে, নন এমটি ইন্টারসেকশন থাকবে। তাহলে G1 বার G2 বার ডট করে GN বার ডট করে এটা হচ্ছে একটা ডিক্রিজিং চেন অফ নন এমটি ক্লোজ সেট স্যাটিসফাইং FIP, আবার স্পেসটা কম্প্যাক্ট বলে দেওয়া আছে। তাহলে এই যে চেনটা পেয়েছো তুমি তার কি থাকবে, নন এমটি ইন্টারসেকশন থাকবে। দ্যাট মিনস ইন্টারসেকশন GN বার এটা হবে নট ইকুয়াল টু 5, n ইকুয়াল টু 1 to infinity। কথা কি বলছি বোঝা যাচ্ছে? আগের দিনের থিওরেম অনুযায়ী এটার নন এমটি ইন্টারসেকশন থাকবে। তার মানে যেহেতু এর ইন্টারসেকশনটা নন এমটি, তার মধ্যে অন্তত একটা মেম্বার ইউ আমি ধরে নিচ্ছি, একটা মেম্বার ইউ আছে, বেশ। তার মানে ইউ বিলংস টু GN বার, ইন্টারসেকশন GN বারের মধ্যে। এবার তোমরা আর্কিমিডিয়ান প্রপার্টি পড়েছো। আর্কিমিডিয়ান প্রপার্টি কি বলছে না, ধরে নিচ্ছি কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 রিয়েল নাম্বার, দেন বাই আর্কিমিডিয়ান প্রপার্টি দেয়ার এক্সিস্ট সাম ন্যাচারাল নাম্বার n সাচ দ্যাট, তুমি কি বলতে পারবে 1/n-টা লেস দ্যান এপসাইলন। অ্যাকচুয়ালি আর্কিমিডিয়ান প্রপার্টি কি ছিল, x গ্রেটার দ্যান 0 এবং y যে কোনো একটা যদি রিয়েল নাম্বার হয় দুটো, you can find out some natural number n যাতে করে nx greater than y, ঠিক আছে? তাহলে এখানে y এর জায়গায় তুমি 1 নিয়ে নাও, x এর জায়গাতে এপসাইলন নিয়ে নাও, তাহলে y এর জায়গাতে 1 নিয়ে নিলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, এপসাইলন গ্রেটার দ্যান 1/n। দেখো ঘুরিয়ে দেখো 1/n লেস দ্যান এপসাইলন হয়েছে। বাই আর্কিমিডিয়ান প্রপার্টি তুমি একটা n খুঁজে পাবে যাতে করে 1/n-টা হবে লেস দ্যান ইপসাইলন। তা 1/n ধরো 1/20 যদি লেস দ্যান এপসাইলন হয়, 1/21 কত হবে, লেস দ্যান এপসাইলন হবে। তার মানে 1/n কেন, 1/n + 1, 1/n + 2 তারা সবাই হবে লেস দ্যান এপসাইলন। দ্যাট মিনস ইউ ক্যান ফাইন্ড সাম k0 বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট 1/n লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু k0। তার মানে এটা ধরো k0 ধরেছিলাম, তাহলে k0 + 1, k0 + 2 তারা সবাই কি হবে, লেস দ্যান এপসাইলন হবে ফর অল n গ্রেটার ইকুয়াল টু k0। এটা বাই আর্কিমিডিয়ান প্রপার্টি পেয়েছো। দেয়ারফোর ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার উই গেট, ইউটা তো এই ইন্টারসেকশন GN ক্লোজারের মধ্যে আছে, তার মানে ইউটা প্রত্যেকটা GN বারের মধ্যে আছে, G1 বার G2 বার সবার মধ্যে আছে, GN ক্লোজারের মধ্যে। তাহলে কোনো একটা মেম্বার GN ক্লোজারে আছে মানে কি,
জিএন ক্লোজার মানে যে কোনো এ ক্লোজারে আছে মানে কি এ থেকে একটা মেম্বার পাবে, এ থেকে একটা মেম্বার পাবে, কোনো একটা মেম্বার এ ক্লোজারে আছে মানে এ থেকে একটা মেম্বার পাবে, যাতে করে সেই দুটো মেম্বারের মধ্যে ডিস্টেন্সটা কত হয়, লেস দেন এপসাইলন হয়, হ্যাঁ কি না? তাহলে যেহেতু ইউ বিলংস টু জিএন ক্লোজার, দেয়ার এক্সিস্ট সাম এক্স কে এন জিএন থেকে খুঁজে পাবে সাচ দ্যাট ডি অফ ইউ কমা এক্স কে এন লেস দেন 1/n, আবার যেটা কিনা লেস দেন এপসাইলন, কখন? ফর অল এন গ্রেটার ইকুয়াল টু k0। ঠিক আছে, তার মানে এটা কি বোঝাচ্ছে? ডি অফ ইউ কমা এক্স কে এন লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু k0। তার মানে এক্স কে এন সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে? ইউ এতে কনভার্জ করছে। এটাই দেখো দেখানোর ছিল। তুমি এক্স এন যে কোনো একটা আরবিট্রারি সিকোয়েন্স চয়েস করে নিয়েছিলে, এক্স কে এনটা হচ্ছে তার একটা সাব সিকোয়েন্স খুঁজে পেয়েছো যেটা কিনা কনভার্জেন্ট হচ্ছে। তার মানে এভরি সিকোয়েন্স যাই তুমি আরবিট্রারি সিকোয়েন্স চয়েস করো না কেন, তার একটা কনভার্জেন্ট সাব সিকোয়েন্স থাকছে। দ্যাট মিনস এক্স কমা ডিটা হয়ে যাচ্ছে একটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট মেট্রিক স্পেস। তাহলে এই প্রমাণটার মেন বিষয় হচ্ছে এই সেটগুলোর কনস্ট্রাকশনটা। প্রমাণটা একবার দেখে নাও, যদি অসুবিধা থাকে বলো তাহলে। ঠিক আছে, খুব একটা সহজ নয় প্রমাণগুলো, কারণ যখন তুমি প্র্যাকটিস করবে, বহুবার প্র্যাকটিস করলে তবে এই কাজের জায়গাগুলো মনে রাখতে পারবে। অ্যাকচুয়ালি সেটের কনস্ট্রাকশন পর্যন্ত হয়ে গেল। যেহেতু এই সেটগুলো ডিক্রিজিং চেইন অফ নন এমটি ক্লোজ সেটস স্যাটিসফাইং ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি, এবং স্পেসটা যেহেতু কম্প্যাক্ট, তাহলে তার ইন্টারসেকশনটা নন এমটি হবে। এত দূর পর্যন্ত তুমি করে ফেলতে পারলে, তার মধ্যে অন্তত একটা এলিমেন্ট আছে। এরপর এই জায়গাটায় আর্কিমিডিয়ান প্রপার্টিটা অ্যাপ্লাই করতে হচ্ছে, দিয়ে তারপরে যাবতীয় ক্যালকুলেশন। ওকে, নেক্সট টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস। আমরা বাউন্ডেড পড়েছি, এটা হচ্ছে টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস। কখন একটা মেট্রিক স্পেসকে টোটালি বাউন্ডেড বলা হবে? টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস না, আমি ডেফিনেশনটা বলছি, সেই ডেফিনেশনটাকে একটা রাফ কনসেপ্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যেটা দিয়ে তোমরা মনে রাখতে পারবে খুব সহজেই। ধরো এপসাইলন গ্রেটার দ্যান 0 যে কোনো একটা রিয়েল নাম্বার, এপসাইলন গ্রেটার দ্যান 0, এইটা হচ্ছে মেট্রিক স্পেস এক্স কমা ডিটা। তার যে কোনো একটা সাবসেট এ সমান হচ্ছে ধরো A1 A2 ডট ডট করে AN, এটা কিনা সাবসেট অফ এক্স, একটা সিম্পলি সাবসেট অফ এক্স, এর কিছু পয়েন্ট নিয়ে একটা সেট তৈরি করেছো, এবং সেটা কিনা যেন ফাইনাইট হয়। এ ফাইনাইট সাবসেট এ অফ এক্স ইজ সেড টু বি অ্যান ইপসাইলন নেট। এই সেটটাকে বলা হবে একটা এপসাইলন নেট তৈরি করেছে। কি? এপসাইলন হাইফেন নেট, ইপসাইলন নেট তৈরি করেছে ফর এক্স ইফ এক্স কন্টেন্ড ইন ইউনিয়ন বি এপসাইলন এআই, আই সমান 1 থেকে n পর্যন্ত। অর্থাৎ যে কোনো তুমি একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 নিয়ে নিলে, ধরো এপসাইলনের মান আমি কথার মানে বলছি 1 নিলে, ইপসাইলন সমান 1 নিলে, তো একটা ফাইনাইট সাবসেট তাকে তুমি 1 নেট বলবে। একটা ফাইনাইট সাবসেট তাকে তুমি একটা 1 নেট বলবে যদি সেই পয়েন্টগুলোর কাজ কি না, সেই পয়েন্টগুলোকে সেন্টার করে তুমি যদি এক রেডিয়াসের বল বানাও, এই যে তাদেরকে সেন্টার করে যদি এক রেডিয়াসের বল বানাও, তাদের ইউনিয়ন করলে টোটাল এক্সটাকে কভার করে দেওয়া যাবে। অর্থাৎ অন্য কথায় বলতে পারো, এই পয়েন্টগুলোকে কখন এপসাইলন নেট বলবে না, এই পয়েন্টগুলোকে সেন্টার করে এপসাইলন রেডিয়াসের যে বলটা তুমি তৈরি করছো, তারা অ্যাকচুয়ালি কি তৈরি করবে? এক্স এর একটা কভার তৈরি করবে। তাহলে
ছবি অনুযায়ী আমি কথার মানে বলছি কোন পয়েন্টগুলো এপসাইলন নেট তৈরি করতে পারে। দেখো আমি যদি এই পয়েন্টগুলোকে এরকমভাবে চয়েস করি, ধরো 1 2 3 4 5 6 7 8 9 এরকম 9খানা পয়েন্ট চয়েস করলাম, তাদেরকে দিয়ে আমি 1 রেডিয়াসের বল বানাচ্ছি। সরি, এটা এরকম ছিল, 1 রেডিয়াসের বল বানাচ্ছি। এইটাকে নিয়ে 1 রেডিয়াসের বল, এটাকে নিয়ে 1 রেডিয়াসের বল, 1 1 1 রেডিয়াসের, এখানে একটা পয়েন্ট নিলাম। তাহলে এই বলগুলো দিয়ে দেখো টোটাল আমি যে এক্সটা ধরেছিলাম, এই এক্সটাকে ধরেছিলাম, সেই এক্সটাকে কভার করে দেওয়া গেছে তো। তাহলে এই যে সেন্টারগুলো আছে, সেই সেন্টারগুলো একটা 1 নেট তৈরি করেছে। আমি যদি ধরে নিই এদের প্রত্যেকের রেডিয়াস হচ্ছে 1 একক করে, তাহলে এই পয়েন্টগুলো, এই যে সেন্টারগুলো নিয়েছো, সেই সেন্টারগুলো কি তৈরি করেছে? একটা 1 নেট তৈরি করেছে। বোঝা গেছে? ওই সেন্টারগুলো তারা তো এক্সেরই পয়েন্ট, তারা এক্সের জন্য একটা 1 নেট তৈরি করেছে, বিকজ তাদেরকে সেন্টার করে 1 রেডিয়াসের বল, তাদেরকে দিয়ে আমি এক্সকে কভার করে ফেলতে পারছি। বোঝা গেছে? আচ্ছা, যদি বোঝা যেয়ে থাকে তাহলে বলো তো, আমি যদি সাপোজ এটাকে আমি উদাহরণে বলেছি 1 নেট তৈরি করেছি, ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10খানা পয়েন্ট নিয়েছে। আমি একটা ছবি দিয়ে দেখালাম। যদি বুঝে থাকো তাহলে বলো, আমি যদি 2 নেট তৈরি করতে চাই, মানে 2 রেডিয়াসের বল তৈরি করতে চাই, এবং তাদেরকে দিয়ে এক্সকে কভার করতে হবে অবশ্যই, তাহলে এখানে 10টা পয়েন্ট লেগেছিল, এর থেকে বেশি পয়েন্ট লাগবে নাকি কম পয়েন্ট লাগবে? কম লাগবে। কম লাগবে, তার কারণ যখনই 2 রেডিয়াসের বল নিচ্ছ তখনই বলগুলোর সাইজ বড় হয়ে যাচ্ছে, ফলে কম সংখ্যক বল দিয়েই পুরোটাকে কভার করে ফেলতে পারবে। তাহলে ব্যাপারটা যখন বলেছো তাহলে ইট ইজ ক্লিয়ার। আবার যখন তুমি যদি হাফ রেডিয়াসের বল নাও, তাহলে বলগুলোর সাইজ এরকম ছোট ছোট বল হয়ে যাবে, তখন আরও বেশি সংখ্যক পয়েন্টের দরকার পড়বে। ঠিক আছে, বেশি সংখ্যক বলের দরকার পড়বে, দ্যাট মিনস বেশি সংখ্যক সেন্টারের প্রয়োজন পড়বে, আর সেই সেন্টারগুলোর কালেকশনটাই এপসাইলন নেট তৈরি করছে। তাহলে তুমি যদি এখানে 2 নেট বানাতে চাও, তাহলে 5-6টা পয়েন্ট, আমি কথার মানে বলছি একটা উদাহরণ, যে 5-6খানা পয়েন্ট নিয়ে হয়ে যাবে। আবার যদি হাফ নেট তৈরি করতে চাও, তাহলে দেখা গেল 10টার বদলে তখন দেখা গেল 17টা পয়েন্ট লাগছে। কি বলছি বুঝতে পারছো? এইভাবে এপসাইলন নেট তৈরি করা হচ্ছে। খুব সাধারণ কনসেপ্ট, একদম খুব সহজে মনে থাকবে। এরপরে কোনো একটা মেট্রিক স্পেসকে টোটালি বাউন্ডেড বলা হবে। A metric space XD is said to be totally bounded if there exists an epsilon net for every epsilon greater than 0. এটা প্রত্যেকটা পজিটিভ এপসাইলনের জন্যই তার যদি একটা করে এপসাইলন নেট থাকে, অর্থাৎ এপসাইলনের ভ্যালু যদি তুমি 1-এর 1000 নাও, বিশাল ছোট মান, মানে বলগুলোর সাইজ হয়তো এইটুকু করে হয়ে যাবে না, ছোট্ট ছোট্ট বল হয়ে যাবে, তার জন্যও যেন এপসাইলন নেট থাকে। তাতে পয়েন্টের সংখ্যা বাড়বে, কিন্তু আলটিমেট সেটটা তো ফাইনাইটই হবে। যতগুলো বল লাগছে তাদের পয়েন্টগুলোকে তুমি যদি সেন্টারগুলোকে কালেক্ট করো, তার এপসাইলন নেট তৈরি করবে। যাই হোক না কেন, যদি তার প্রত্যেকটা এপসাইলন গ্রেটার দেন, বড়োর জন্য তো ডেফিনেটলি হবে। তুমি যদি এপসাইলনের ভ্যালু 50 নিয়ে নাও, আমি কথায় বলছি, এই ছবি অনুযায়ী 50 রেডিয়াসের বল মানে এত বড় একটা বল, সেটা দিয়ে তো এক্সকে কভার করতে পারবেই। কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে, যত ছোটই পজিটিভ এপসাইলন নাও না কেন, তার জন্যেই যদি একটা করে এপসাইলন নেট উপস্থিত থাকে, তখন সেই মেট্রিক স্পেসটাকে বলা হবে একটা টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস। ক্লিয়ার? বোঝা গেছে? যে কোনো এপসাইলনের জন্য, যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য যদি একটা করে এপসাইলন নেট উপস্থিত থাকে, তখন স্পেসটাকে বলা হবে টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস। তো একটা খুব অবভিয়াস থিওরেম নেক্সট যেটা ফলো করছে, যে কোনো টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস অলওয়েজ ইমপ্লাই করে সেটা বাউন্ডেড। এভরি টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস ইমপ্লাই করবে বাউন্ডেড। এভরি টোটালি বাউন্ডেড মেট্রিক স্পেস ইমপ্লাইজ বাউন্ডেড মেট্রিক স্পেস। এটা খুব অবভিয়াস। তাহলে এই হচ্ছে এক্স ডি, তোমার এটা কি বলে দেওয়া আছে? টোটালি বাউন্ডেড। এক্স ডিটা হচ্ছে টোটালি বাউন্ডেড। তার মানে ডেফিনেশন কি না, যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0-র জন্যই তোমার যা দরকার এপসাইলন সেরকম নাও, যে কোনো সব এপসাইলনের জন্যই একটা করে এপসাইলন নেট আছে। তা আমি যদি এপসাইলন ইকুয়াল টু 1 নিই, তার জন্যও একটা 1 নেট আছে।
আমি ধরে নিচ্ছি তার জন্য যে ওয়ান নেটটা সেটা হচ্ছে ক্যাপিটাল এ সমান A1 A2 ডট ডট করে AN, এটা হচ্ছে ওয়ান নেটটা, অর্থাৎ A1 A2 A3 A4 করে AN। এই পয়েন্টগুলোকে দিয়ে এক রেডিয়াসে তুমি যদি বল কনসিডার করো তাহলে তাদের ইউনিয়ন দিয়ে তুমি এক্সকে চাপা দিয়ে ফেলতে পারছো, তাই তো? বলগুলোর সেন্টার হচ্ছে A1 A2 AN এবং তাদের রেডিয়াসগুলো হচ্ছে 1 একক করে করে। ছবি ক্লিয়ার? যেহেতু টোটালি বাউন্ডেড তাহলে সব এপসাইলনের জন্য সত্যি, আমি এপসাইলন ইকুয়াল টু 1 এর জন্য ধরে নিচ্ছি, তার জন্যও নিশ্চয়ই একটা ওয়ান নেট থাকবে। সেই ওয়ান নেটটা হচ্ছে A1 A2 AN, এই পয়েন্টগুলো সেন্টারগুলো নেট তৈরি করে, ঠিক আছে? তো মানে A1 A2 AN এই ফাইনাইট সেটটা একটা ওয়ান নেট তৈরি করেছে, বেশ। তাহলে এরা যদি ওয়ান নেট তৈরি করে তার মানে তুমি কি বলতে পারবে? এক্স সেটটাকে ইউনিয়ন B1 AI, মানে AI সেন্টার এবং 1 রেডিয়াস, এই বলগুলোর ইউনিয়ন দিয়ে I ইকুয়াল টু 1 to n, এই বলগুলোর ইউনিয়ন দিয়ে তুমি এক্সকে পুরো চাপা দিয়ে দিতে পেরেছো, ঠিক আছে? এরপরে আমি এই যে A1 A2 A3 A4 AN এই যে পয়েন্ট সেন্টারগুলো আছে তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব, মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের যে কোনো AI থেকে যে কোনো এজে এর দূরত্ব ক্যালকুলেশন করে নিলাম। যেহেতু ফাইনাইট সেট তাহলে এখানে টোটাল কতগুলো দূরত্ব পাওয়া যাবে? ফাইনাইট সংখ্যক দূরত্ব পাওয়া যাবে। আর ফাইনাইট সংখ্যক সেটের মধ্যে কোনটা সুপ্রিমাম বা বড় ভ্যালু সেটা খুব সহজেই নির্ণয় করা যায়। আমি যে কোনো দুটো সেন্টারের মধ্যে পারস্পরিক দূরত্ব চয়েস করে নিলাম, মানে প্রত্যেকটার মধ্যে দূরত্ব চয়েস করে নিলাম, এবং তাদের মধ্যে যেটা সুপ্রিমাম ভ্যালু, মানে সুপ্রিমাম অফ ডি অফ এক্স আই কমা AI ধরেছ না, AI কমা AJ, যেখানে I নট ইকুয়াল টু J, সেই সুপ্রিমাম ভ্যালুটাকে আমি ক্যাপিটাল M ধরে নিলাম। ক্লিয়ার? এরপরে আমাকে দেখাতে হবে বাউন্ডেড। বাউন্ডেড মানে কি গো? বাউন্ডেড মানে কি? যে কোনো দুটো পয়েন্টের মধ্যে, এই স্পেসের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি হবে? যেন একটা ফাইনাইট কোয়ান্টিটি হয়, তবেই তো বাউন্ডেড বলতে পারবো। ঠিক মনে পড়ছে তো? এই এক্স স্পেসের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যদি ডিস্টেন্স ফাইনাইট হয় তাহলে তাকে বাউন্ডেড বলা হবে। তাহলে আমি স্পেস থেকে যে কোনো দুটো পয়েন্ট এক্স আর ওয়াই চয়েস করে নিলাম, যে কোনো এরকম হ্যাপাজাট এক্স আর ওয়াই দুটো পয়েন্ট চয়েস করে নিলাম স্পেস থেকে। তাহলে দেখো এরা তো এপসাইলন নেট, তার মানে অ্যাকচুয়ালি এরা কি তৈরি করেছে? এক্স এর একটা কভার তৈরি করেছে। তা এক্স আর ওয়াই আমি হ্যাপাজাট এখান থেকে দুটো পয়েন্ট তুলেছিলাম, যে কোনো দুটো পয়েন্ট, তার মানে এক্স পয়েন্টটা কোনো একটা বলের মধ্যে থাকবে, একইরকমভাবে ওয়াই পয়েন্টটাও কোনো একটা বলের মধ্যে থাকবে, ঠিক আছে? ধরে নিলাম এক্স পয়েন্টটা আছে B1 AP, মানে এপি সেন্ট্রিক যে বলটা আছে তার মধ্যে এক্স আছে, আর ওয়াই পয়েন্টটা আছে ধরো বল সেন্টার অ্যাট AQ, রেডিয়াস তো 1 বটেই, AQ সেন্ট্রিক বলটার মধ্যে ওয়াই পয়েন্টটা আছে। থাকবে কি থাকবে না? এটা থাকবে তো। তাহলে এটা যদি হয় তাহলে এপি এবং এক্স এর মধ্যে দূরত্ব কত হবে? এক্সটা হচ্ছে এই ওপেন বলটার মধ্যে আছে, সেন্টার এপি এবং রেডিয়াস 1, এই বলটার মধ্যে এক্স পয়েন্টটা আছে, তার মানে এপি এবং এক্স এর মধ্যে ডিস্টেন্স কত হবে? লেস দেন তার যেটা রেডিয়াস, মানে 1। ডি অফ এক্স কমা এপি লেস দেন 1, এখান থেকে ডি অফ ওয়াই কমা AQ লেস দেন 1 দেখে নিলে। এরপর আমি ডি অফ এক্স কমা ওয়াই ক্যালকুলেশন করছি। তাহলে ডি অফ এক্স কমা ওয়াই যখন ক্যালকুলেশন করবে, ডি অফ এক্স কমা ওয়াই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে ডি অফ এক্স এপি, এপি AQ আর ডি অফ AQ ওয়াই হবে। তার মধ্যে দেখো এক্স কমা এপি লেস দেন 1 বলেছো, AY কমা AQ কমা ওয়াই সেটাও লেস দেন 1 বলেছো, আর মাঝেরটা এপি আর AQ হচ্ছে যে কোনো দুটো সেন্টার, যে কোনো দুটো সেন্টারের ম্যাক্সিমাম দূরত্বটাকে M ধরেছ, তাহলে যে কোনো দুটো সেন্টারের মধ্যে দূরত্বটা হচ্ছে অবশ্যই সেটাও লেস দেন এমই হবে। তার মানে ডি অফ এক্স কমা ওয়াইটা হচ্ছে লেস দেন 2 প্লাস M, মানে মোট কথা একটা ফাইনাইট কোয়ান্টিটি। তাহলে
ডি অফ এক্স কমা ওয়াই হচ্ছে একটা ফাইনাইট কোয়ান্টিটি, তার সুপ্রিমাম যখন নেবে, এটা ছিল আরবিট্রারি যে কোনো দুটো পয়েন্ট এক্স আর ওয়াই। এবার যদি তুমি এই সেটটার সুপ্রিমাম নিয়ে নাও, অর্থাৎ সুপ্রিমাম ডি অফ এক্স কমা ওয়াই, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে যে কোনো আরবিট্রারি পয়েন্ট অফ এক্স, তাহলে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ফাইনাইট, তাহলে তাদের সুপ্রিমাম ডিস্টেন্সটাও হচ্ছে অবশ্যই কি হবে, ফাইনাইট কোয়ান্টিটি। আর এটা মানেই সেটটার কি ডায়ামিটার বলা হয়, তো ডায়ামিটার অফ এক্স, তাই তো যে কোনো দুটো পয়েন্টের মধ্যে সর্বাধিক দূরত্বটাকেই বলা হয় ডায়ামিটার। ডায়ামিটারটা যদি ফাইনাইট হয় তাহলে সেটটা কি হয়ে যাচ্ছে, একটা বাউন্ডেড সেট হয়ে যাচ্ছে। সো এটা খুব সহজ একটা প্রমাণ, বোঝা গেছে প্রমাণটা? বেশ, কিন্তু কনভার্স পার্টটা ট্রু নয়, কনভার্স পার্টটা ট্রু নয়, অর্থাৎ টোটালি বাউন্ডেড ইমপ্লাই করলো বাউন্ডেড, কিন্তু বাউন্ডেড সেট হলেই সেটা টোটালি বাউন্ডেড নাও হতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা ইনফাইনাইট সেট নাও, এক্স হচ্ছে একটা ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট উইথ ডিসক্রিট মেট্রিক ডি, ডিফাইন্ড অ্যাজ ডি অফ এক্স কমা ওয়াই সমান হচ্ছে ধরো 1 যখন এক্স নট ইকুয়াল টু ওয়াই, আর 0 যখন এক্স ইকুয়ালস ওয়াই। একটা ইনফাইনাইট সেট উইথ ডিসক্রিট মেট্রিক, ডিসক্রিট মেট্রিক চয়েস করে নিলে, ইনফাইনাইট সেট উইথ ডিসক্রিট মেট্রিক চয়েস করে নিলে, তাহলে ক্লিয়ারলি এখানে এক্স কমা ডিটা কি হয়ে যাচ্ছে, একটা মেট্রিক স্পেস তৈরি করছে, অবভিয়াসলি হবে মেট্রিক স্পেস। এরপরে এটা ধরে নাও যে কোনো একটা ইনফাইনাইট সেট, এক্সটা একটা ইনফাইনাইট সেট, আমি এটাও তার একটা ইনফাইনাইট সাবসেট চয়েস করে নিলাম। কিন্তু এটা যত ইনফাইনাইট হোক না কেন, ভালো করে দেখো, এটা যত ইনফাইনাইট সেট হোক না কেন তার ডায়ামিটার কত হবে, বলো? ডায়ামিটার অফ এ কত হবে? ইয়েস 1 হবে। তার কারণ এই সেটটার যে কোনো দুটো মানে ভিন্ন পয়েন্টের মধ্যে, দুটো ডিস্টিংক্ট পয়েন্টের মধ্যে দূরত্বটা হচ্ছে 1 একক। তার মানে এখানে যে কটা পয়েন্ট আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম দূরত্ব হচ্ছে 1 একক। ঠিক আছে, তার মানে তার ডায়ামিটারটাও হবে 1, তাহলে ডায়ামিটারটা হচ্ছে 1, মানে ফাইনাইট কোয়ান্টিটি। তার মানে এটা ইনফাইনাইট সেট হলো, কিন্তু তার ডায়ামিটারটা ফাইনাইট হওয়ার দরুন এটা হচ্ছে একটা বাউন্ডেড সেট, এটা বাউন্ডেড সেট। ঠিক আছে, আমরা দেখাবো এটা টোটালি বাউন্ডেড নয়। আচ্ছা, আমি এপসাইলনের ভ্যালু 1-এর থেকে ছোট যে কোনো একটা মান নাও, আমি এপসাইলনের ভ্যালু ধরো 1/2 বা 1/3 কিছু একটা নিলাম, তাহলে এপসাইলনের ভ্যালু আমি 1/2 নিলাম। এবার এই এ সাবসেটটা যেটা নিয়েছি আমি, এ সাবসেটটা যেটা নিয়েছি সেটা তো একটা ইনফাইনাইট সেট। এবার তুমি ভাবো যে কোনো ডিসক্রিট স্পেসে ধরো একটা এক্স পয়েন্ট বললাম আমি, এই এক্স পয়েন্টটাকে ঘিরে হাফ রেডিয়াসের ওপেন বল মানে কি, এর হাফ দূরত্বের মধ্যে এ ছাড়া তো আর কোনো পয়েন্ট নেই, তাহলে বল সেন্টার অ্যাট এক্স, রেডিয়াস এপসাইলন মানে হাফ। এই বলটা তার মানে অ্যাকচুয়ালি কত হবে, সিঙ্গেলটন এক্স, তো এটা তো আমরা বহুবার অ্যাপ্লাই করেছি এই জিনিসটা, এটাই তো হবে। শিওর? তাহলে প্রত্যেকটা ওপেন বল কি করছে, কেবলমাত্র সেই নিজের পয়েন্টটাকেই কভার করতে পারছে, আর কোনো পয়েন্টকে কভার করতে পারছে না, যদি রেডিয়াসটা আমি 1-এর থেকে কম নিই। আর যদি 1 নিয়ে নিতাম তাহলে কি হতো, তার সমস্ত পয়েন্ট তো 1 দূরত্বের মধ্যেই আছে,
তাহলে যদি ডিস্টেন্সটা 1 বা 1-এর থেকে বড় নিতাম তাহলে একটা ওপেন বল দিলেই পুরোটাকে কভার করো। আমি সেটা করছি না, আমি দেখাতে চেয়েছি এটা টোটালি বাউন্ডেড নয়। তাহলে যে কোনো এপসাইলনের জন্যই সত্যি হতো যদি টোটালি বাউন্ডেড হতো। আমি এপসাইলনের ভ্যালু হাফ নিয়ে নিয়েছি, দিয়ে আমি এই ধরনের ওপেন বলগুলোকে সিলেক্ট করতে থাকছি। তাহলে এবার আমাকে বলো, এখানে তো ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টকে কভার করার জন্য কতগুলো বল লাগবে? প্রত্যেকটা বল তো শুধু নিজেকেই কভার করতে পারছে, তাহলে ইনফাইনাইট সংখ্যক বলের প্রয়োজন পড়বে। তার মানে এ সেটটাকে কভার করার জন্যে যে সাবসেটটার প্রয়োজন পড়বে তাকে যদি আমি মনে মনে কি ধরে নিই, ক্যাপিটাল কে ধরে নিই, তাহলে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে একটা করে বল লাগবে। তার মানে এপসাইলন নেটটা কীরকম দেখতে হবে? প্রত্যেকটা পয়েন্টেরই প্রয়োজন পড়বে, কারণ প্রত্যেককে সেন্টার করে বল করলেই শুধুমাত্র সেই পয়েন্টগুলোকেই তুমি তার মধ্যে কন্টেন্ট করতে পারছো। কথা কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে এই কে কি এপসাইলন নেট বলতে পারবে? কারণ এপসাইলন নেটের ডেফিনেশন আমরা বলেছিলাম এই সেটটাকে কি হতে হয়, কোনো একটা সাবসেটকে এপসাইলন নেট তখনই বলবে সেই সেটটা প্রথম কথা ফাইনাইট হতে হবে। অর্থাৎ যাদেরকে দিয়ে তুমি সেন্টার বানাবে সেই সেটটা একটা ফাইনাইট সেট হতে হবে। কিন্তু এখানে তুমি লক্ষ্য করো, যাদেরকে দিয়ে তুমি সেন্টার বানাতে চলেছো প্রত্যেকটা পয়েন্টকে কভার করতে গেলে প্রত্যেকটা পয়েন্টকেই সেন্টার হিসেবে কাজ করতে হবে। অর্থাৎ এই যে সেটটা তুমি দেখতে পাচ্ছ সেটা একটা এপসাইলন নেট হিসেবে কাজ করতে পারছে না, বিকজ এপসাইলন নেটের ডেফিনেশনে বলা আছে সেটা একটা ফাইনাইট সেট। এ যেহেতু ফাইনাইট সেট নয়, ইনফাইনাইট সেট, তাহলে এ কে কভার করার জন্য যে সেন্টারগুলোর প্রয়োজন পড়বে সেই সেন্টারের কালেকশনটাও কি হতে হবে? একটা ইনফাইনাইট সেট হতে হবে। অর্থাৎ এপসাইলন ইকুয়াল টু হাফের জন্য কোনো এপসাইলন নেট তুমি খুঁজে পাচ্ছ না। সো এ ইজ নট টোটালি বাউন্ডেড। এটা বাউন্ডেড হয়েছিল বটে, কিন্তু এটা টোটালি বাউন্ডেড নয়। একবার ঠান্ডা মাথায় নিজেরা দেখে নাও, ঠিক থাকলে বলো। ঠিক আছে, আচ্ছা বেশ। নেক্সট আরও একটা এক্সাম্পল করা আছে, এটা পরীক্ষায় এসেছে আলাদাভাবে, যে এটাও একটা বাউন্ডেড মেট্রিক স্পেসের উদাহরণ যেটা কিনা টোটালি বাউন্ডেড নয়। ওকে, নেক্সট সেকেন্ড একটা এক্সাম্পল, L2 স্পেস। L2 স্পেস আমরা আলোচনা করেছিলাম, L2 কমা রো সেটা একটা মেট্রিক স্পেস হয়, মানে L2 মানে এলপি অ্যাকচুয়ালি যেটা তুমি পড়েছিলে, সেখানে পি এর ভ্যালু হচ্ছে 2। যেখানে এলপি স্পেসে রোটাকে কিভাবে ডিফাইন করা হয়, রো অফ এক্স টিল্ডে ওয়াই টিল্ডে যদি দুটো সিকোয়েন্স হয়, যেখানে এক্স টিল্ডে সমান ধরো জাই আই সিকোয়েন্স আর ওয়াই টিল্ডেটা ধরো ইটা আই সিকোয়েন্স, তাহলে রো অফ এক্স টিল্ডে ওয়াই টিল্ডে কীভাবে ডিফাইন করা হয়? সামেশন জাই আই মাইনাস ইটা আই টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার 1/p, তাই তো? মনে পড়ছে? এইভাবে ডিফাইন করা হয়। তাহলে আমি L2 স্পেসটা নিলাম, ঠিক আছে, মনে পড়েছে, L2 কমা রো এই স্পেসটা নিলাম। তাহলে এখানে রো অফ এক্স যে কোনো দুটো মেম্বারের ডিস্টেন্স কত হবে? সামেশন মডার দেওয়া দরকার নেই যেহেতু হোল স্কোয়ার আছে, যাই হোক জাই আই মাইনাস ইটা আই তার স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এরকমভাবে ডিফাইন করা আছে। আই ইকুয়াল টু সিকোয়েন্স মানে তার ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে এরকম। বেশ, এই এলপি স্পেসটা নিয়ে আমি কাজ করছি। এলপি স্পেসের মধ্যে এমন ধরনের সিকোয়েন্স থাকে যার মধ্যে সিকোয়েন্সগুলোর বৈশিষ্ট্য কি? এক্স টিল্ডে কোনো একটা এলপি এর মেম্বার তখনই হয় যদি জাই আই টু দি পাওয়ার পি এটা ফাইনাইট কোয়ান্টিটি হয়। সামেশন জাই আই টু দি পাওয়ার পিটা একটা ফাইনাইট কোয়ান্টিটি হয়। তাহলে L2 স্পেসের মধ্যে কাজ করছি, তাহলে
মড জাই আই স্কোয়ার তার সামেশন, মানে প্রত্যেকটা টার্মের স্কোয়ার করে তুমি যদি যোগ করো এবং সেটা যদি ফাইনাইট কোয়ান্টিটি হয় তাহলে সেই সিকোয়েন্সটাই তোমার L2 স্পেসের মধ্যে থাকবে। এবার আমি এই L2 স্পেসের মধ্যে একটা সাবসেট M চয়েস করে নিলাম, তার মানে তারাও এক একটা করে এই ধরনের L2 সিকোয়েন্স হবে। M এর মধ্যে আমি এই এলিমেন্টগুলো মানে এই সিকোয়েন্সগুলোকে চয়েস করছি। কীরকমভাবে দেখো, প্রথম হচ্ছে x1 টিলডে, এই সিকোয়েন্সটা হচ্ছে 1 0 0 0 0 করে সব 0, তার প্রথম পদটি 1। x2 টিলডে সমান হচ্ছে 0 1 0 0 ইত্যাদি, তার সেকেন্ড টার্মটা 1। x3 টিলডে সমান হচ্ছে 0 0 1 0, এভাবে বুঝতে পেরে গেছো। তাহলে xn টিলডের nth টার্মটা 1, বাকি সবাই 0। তাহলে প্রথম কথা বলো, এই মেম্বারগুলো, এই ধরনের মেম্বারগুলোকে নিয়ে আমি M তৈরি করেছি। তাই এরা L2 এর মেম্বার হচ্ছে কিনা আমার প্রথমে চেক করে দেখে নিই। L2 এর মেম্বার তো ডেফিনেটলি হবেই, তার কারণ এটা L2 এর মেম্বার কখন হবে, যদি প্রত্যেকটা টার্মের স্কোয়ার করে যোগ করো এবং সেটা ফাইনাইট হয়। তাহলে টার্মগুলোর যোগ করে স্কোয়ার করতে গেলে কি হবে, 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার 0 স্কোয়ার, তার মানে 1 হচ্ছে যোগফলটা, ফাইনাইট কোয়ান্টিটি। এটারও টার্মগুলোর স্কোয়ার করে যোগ করলে ফাইনাইট 1 হচ্ছে, এরকম করে। তার মানে এরা প্রত্যেকে L2 মেম্বার বটে। তো সেই পার্টিকুলার টাইপের দেখতে সিকোয়েন্সগুলোকে নিয়ে বা এলিমেন্টগুলোকে নিয়ে আমি M বলে সাবসেটটাকে তৈরি করলাম। আমি দেখাবো M সেটটা বাউন্ডেড কিন্তু টোটালি বাউন্ডেড নয়। ওকে, তা এমটা বাউন্ডেড, এটা খালি চোখে দেখতে পাচ্ছ, কোনো আলাদা করে রকেট সায়েন্সের দরকার নেই। তার কারণ এটাকে বাউন্ডেড কখন বলবে না, তার যে কোনো দুটো মেম্বারের মধ্যে ডিস্টেন্সটা যদি ফাইনাইট কোয়ান্টিটি হয়। তাহলে যে কোনো দুটো, ধরো আমি একটা এক্স কে আর এক্স টি, যে কোনো দুটো মেম্বার চয়েস করলাম, এক্স কে টিলডে আর এক্স টি টিলডে, যে কোনো দুটো আমি মেম্বার চয়েস করলাম, হলো। তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে, এক্স কে এর কেথ পজিশনে 1 আছে আর এক্স টি এর টিএথ পজিশনে 1 আছে, বাকি সবাই তো 0 0 করে আছে। তাহলে এখানেও 0 আছে 0 আছে, এরকম করে আছে, বাকি সব 0 আছে। তা এবার তুমি যখন এক্স কে আর এক্স টি এর মধ্যে রো বা ডিস্টেন্স মেজার করবে, তাহলে কত হবে ডিস্টেন্সটা, বলো তো। ডিস্টেন্সের ফর্মুলাও লেখা আছে, তাহলে বলো কত হবে। বলো, কেউ বলো। কি হলো, বলতে পারবে না এটা কত হবে? স্যার 2 হবে। আর কেউ? ফর্মুলায় বসালে 2 হচ্ছে নাকি? √2 হচ্ছে স্যার। হোল টু দি পাওয়ার হাফটা কে করবে? অদ্ভুত গাধারে বাবা, চুপ করে বসে আছে। যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে √2, তার মানে তাদের ম্যাক্সিমাম ডিস্টেন্সটাও হবে √2, মোট কথা ফাইনাইট কোয়ান্টিটি হচ্ছে। তার মানে এই এম সেটটা হচ্ছে একটা বাউন্ডেড সেট। নেক্সট আমরা প্রমাণ করব এটা টোটালি বাউন্ডেড নয়। তার মানে এমন একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 আমি খুঁজে পাবো যার জন্য কোনো এপসাইলন নেট পাওয়া সম্ভব নয়। আমি এপসাইলনের ভ্যালু চয়েস করলাম লেস দ্যান 1/√2, এইভাবে আমি চয়েস করলাম। মানে এপসাইলনের ভ্যালু 1/√3 ধরো, যা ইচ্ছা ধরো, 1/√5 ধরো, কিছু একটা ধরো,
মানে 1/√2 এর থেকে যেন ছোট হয়। আমি উদাহরণ সমেত বললাম 1/√3 ধরলাম, কারণ অবশ্যই সেটা 1/√2 এর থেকে ছোট। বেশ, এবার আমি এই ধরনের একটা এপসাইলন চয়েস করলাম, তার মানে অবভিয়াসলি এপসাইলন তো গ্রেটার দ্যান 0 বটেই। আমি দেখাবো এই এপসাইলনটার জন্য কোনো এপসাইলন নেট খুঁজে পাওয়া সম্ভব নয়, অর্থাৎ এমন কোনো ফাইনাইট সেট খুঁজে পাওয়া সম্ভব নয় যাদেরকে যদি সেন্টার ধরে এই রেডিয়াসের বল কনসিডার করি তাহলে সেই বলগুলোর দিয়ে এমকে কভার করা যাবে না, ফাইনাইট সেট দিয়ে কভার করা যাবে না, মোট কথা এটা আমি দেখাবো। জোর করে ধরে নিচ্ছি যে ঠিক আছে, তার একটা এপসাইলন নেট এ আছে এবং এটা হচ্ছে A1 A2 ডট করে AN, তার মানে এইগুলো A1 A2 AN গুলো সেন্টার এবং তাদেরকে দিয়ে হাফ কত 1/√3 বা এপসাইলন এই রেডিয়াসের বল দিয়ে তুমি এমকে কভার করে ফেলতে পারছো। আমি জোর করে ধরে নিয়েছি এই ধরনের একটা এপসাইলন নেট আছে, ঠিক আছে, এই ধরনের একটা এপসাইলন নেট আছে। তার মানে ছবিটা হচ্ছে এরকম, এই সেন্টারগুলো এবং এই রেডিয়াসের বল দিয়ে তুমি এমকে কভার করে ফেলেছো। বেশ, এরপরে তুমি এখান থেকে যে কোনো দুটো মেম্বার xi tilde এবং xj tilde, হয়তো তোমাদের খাতায় দেখবে টিল্ডেগুলো দেওয়া নেই, আমি এমনি বোঝানোর সুবিধার জন্য আরও ডিটেলসে বলছি, তোমরা ইউজ করতে পারো। যাই হোক, xi tilde এবং xj tilde যে কোনো দুটো মেম্বার আমি এম থেকে চয়েস করলাম। যেহেতু এইগুলো টোটাল এমকে কভার করছে এই বলগুলো, তার মানে তুমি কি বলতে পারবে xi tilde এই মেম্বারটা কোনো একটা বলের মধ্যে আছে, সেন্টার এই ধরনের কোনো একটা সেন্ট্রিক বলের মধ্যে আছে, এবং xj tildeটা এই ধরনের কোনো একটা সেন্ট্রিক বলের মধ্যে আছে। আমি ধরে নিলাম xi tildeটা আছে বল সেন্টার্ড অ্যাট পি, রেডিয়াস তো এপসাইলন আছেই, আর xj tildeটা আছে ধরো বল সেন্টার্ড অ্যাট কিউ, রেডিয়াস এপসাইলন। ধরে নাও এই দুটো বলের মধ্যে xi আর xj এই দুটো পয়েন্ট আছে। কিন্তু লক্ষ্য করে দেখো, এই যে তুমি এম সেটটা চয়েস করেছিলে x1 tilde x2 tilde x3 tilde করে করে, এ তো ইনফাইনাইট কালেকশন ছিল, মানে এম সেটটার মধ্যে ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে, কিন্তু কটা বল দিয়ে তুমি কভার করেছো? মাত্র n খানা বল দিয়ে কভার করেছো, তার মানে পয়েন্টের সংখ্যা ইনফাইনাইট, আর যতগুলো বল দিয়ে কভার করেছো সেই বলের সংখ্যাটা হচ্ছে ফাইনাইট। তাহলে একটা জিনিস ক্লিয়ার, আমি যে এই যে xi আর xj দুটো পয়েন্ট চয়েস করেছিলাম, কোনো পার্টিকুলার কেসে তারা হয়তো ধরো দুটো বলের মধ্যে আছে, আলাদা বলের মধ্যে আছে, কিন্তু এবার ওভারঅল ভেবে দেখো, ইনফাইনাইট পয়েন্ট আর বলের সংখ্যা ধরো 10টা, তাহলে অন্তত দুটো পয়েন্ট একটা সেম বলের মধ্যে থাকবেই, হ্যাঁ কি না? এই ধরনের এই যে এম এর পয়েন্টের সংখ্যা হচ্ছে ইনফাইনাইট আর বলের সংখ্যা হচ্ছে 10টা, তাহলে অন্তত এমন দুটো পয়েন্ট আছে যারা সেম বলের মধ্যে থাকবে, হ্যাঁ কি না? কথাটা বোঝা গেছে? তাহলে ফর সাম xi এবং xj, কোনো দুটো xi আর xj খুঁজে পাবে, এমন দুটো xi আর xj খুঁজে পাবে যারা সেম একটা বলের মধ্যেই থাকছে। ফর এক্সাম্পল বিপি এপসাইলন ধরলাম, একটা সেম বলের মধ্যেই থাকবে, হতেই হবে, তার কারণ ইনফাইনাইট সংখ্যক পয়েন্টকে কভার করছে 10খানা বল, তার মানে কোনো একটা বল নিশ্চয়ই একের অধিক পয়েন্টকে কন্টেন করতেই হয়েছে। ব্যাপারটা এইভাবে ভাবো, 10টা বল দিয়ে তুমি ইনফাইনাইট, বা ইনফাইনাইটে যেতে হবে না, সহজ ব্যাপার সবার জন্য বলছি, 10টা বল দিয়ে তুমি 500টা পয়েন্টকে কভার করছো, তার মানে নিশ্চয়ই একটা বলে একটা পয়েন্ট নেই, কোনো একটা বল এক্সিস্ট করছে যে বলে একাধিক পয়েন্ট আছে। ব্যাপারটা এরকম ঘটেছে, ধরো নাও কোনো একটা বিপি এপসাইলন বল আছে যার মধ্যে এইরকম দুখানা পয়েন্ট আছে, তাহলে তুমি কি বলতে পারবে xi পয়েন্টটাও এর মধ্যে আছে, তার মানে xi এবং p মানে এটা ap হবে, তাই তো? সরি, বারবার p লিখছি, এটা ap aq হবে, ap। তাহলে xi এবং ap এদের মধ্যে ডিস্টেন্সটা কত হবে? লেস দ্যান এপসাইলন। একই রকম ভাবে xj এবং ap তাদের মধ্যেও ডিস্টেন্সটা কত হবে? লেস দ্যান এপসাইলন, লেস দ্যান এপসাইলন। দেখো তো ঠিক আছে কিনা। এটাই হবে।
ঠিক আছে তো? তাহলে এরপর ডি অফ এক্স আই এক্স জে ক্যালকুলেট করো, ডি অফ এক্স আই এবং এক্স জে ক্যালকুলেট করো। লেস ইকুয়াল টু কত হবে? ডি অফ এক্স আই এপি প্লাস ডি অফ এপি এক্স জে। হবে কি হবে না? এটাই হবে। এটাও লেস দেন এপসাইলন, এটাও লেস দেন এপসাইলন, তার মানে লেস দেন 2 এপসাইলন হচ্ছে। তাহলে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হলো লেস দেন 2 এপসাইলন। এবার আমি এই জায়গাটাকে নেক্সট কাজে লাগাচ্ছি। দেখো তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ালো, যে এই স্পেসটা এক্স ছিল, মানে L2 যেটাকে বলছিলে, তার মধ্যে এম সাবসেটটাকে নিয়ে কাজ করছো। তার এক্স আই আর এক্স জে, এই যে দুটো পয়েন্ট এক্স আই টিলডে এবং এক্স জে টিলডে, তাদের মধ্যে ডিস্টেন্সটা হয়ে গেল লেস দেন 2 এপসাইলন। আবার এপসাইলনটা 1/√2 এর চাইতে কম, 2 × 1/√2 মানে √2 অ্যাকচুয়ালি। তার মানে ডি অফ এক্স আই আর এক্স জে টিলডে এটা লেস দেন √2 হয়ে গেল। দেখো এত দূর পর্যন্ত ক্লিয়ার? কিন্তু তুমি একটু আগেই যে ক্যালকুলেশন করে রেখেছিলে, সেখানে এক্স আই টিলডে এবং এক্স জে টিলডে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে দূরত্বটা কত? এক্স্যাক্টলি ইকুয়াল টু √2। এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু √2 পেয়েছিলে। কিন্তু এইভাবে ক্যালকুলেশন করলে, যদি তার একটা এপসাইলন নেট আছে ধরে নাও, তাহলে ডি অফ এক্স আই এক্স জে কত হচ্ছে? লেস দেন √2। তাহলে ইউ অ্যারাইভ অ্যাট এ কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটাই তোমাকে এনশিওর করবে যে না, তার ওই ধরনের ক্যাপিটাল এ বলে, মানে A1 A2 AN বলে যে ফাইনাইট সংখ্যক এপসাইলন নেট ধরেছিলে, এই ধরনের কোনো এপসাইলন নেটের অস্তিত্ব থাকা সম্ভব নয়। ইজ ইট ক্লিয়ার? সো নেক্সট নেক্সট একটা রেজাল্ট আছে। রেজাল্টটা বলছে এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস হচ্ছে টোটালি বাউন্ডেড। এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস টোটালি বাউন্ডেড। কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইমপ্লাই করবে টোটালি বাউন্ডেড। ঠিক আছে? তাহলে যে এটা খুব সহজ একটা ছোট্ট প্রমাণ, বাট খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ। কম্প্যাক্ট হলে সেটা টোটালি বাউন্ডেড হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স কমা ডিটা হচ্ছে একটা কম্প্যাক্ট মেট্রিক স্পেস। এটা তোমরাই মাথা খামিয়ে বলে দিতে পারবে। এক্স ডিটা হচ্ছে একটা কম্প্যাক্ট মেট্রিক স্পেস। কম্প্যাক্ট মানে কি? 2 লাইনের প্রমাণ। কম্প্যাক্ট মানে কি? তার প্রত্যেকটা ওপেন কভারের ফাইনাইট সাব কভার থাকবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, টোটালি বাউন্ডেড মানে কি? তার একটা ফাইনাইট এপসাইলন নেট থাকবে যে কোনো এপসাইলনের জন্য। আর এপসাইলন নেটগুলোকে কেমন দেখতে? অ্যাকচুয়ালি এপসাইলন নেটগুলোই তো কভারের মতো কাজ করছে। এপসাইলন নেটগুলোই তো কভারের মতো কাজ করে। তাহলে যার ফাইনাইট সাব কভার থাকবে, তাহলে তো তার অবশ্যই ফাইনাইট ওই ধরনের এপসাইলন নেট থাকবেই যে কোনো এপসাইলনের জন্য। প্রমাণের ভাষাটা যাই হোক না কেন, ভেতরের কাজটা তো এটা। বুঝতে পেরেছ? কম্প্যাক্ট মানে কি? যাই ওপেন কভার নাও না কেন, মানে যে কোনো রেডিয়াসেরই ওপেন কভার নাও না কেন, তার ফাইনাইট সাব কভার থাকবে। আর সেই ফাইনাইট সাব কভারের কালেকশনগুলোই কি তৈরি করবে? অ্যাকচুয়ালি তাদের যে সেন্টারগুলো, তারাই একটা ফাইনাইট এপসাইলন নেট তৈরি করবে। তাহলে যে কোনো এপসাইলনের জন্যই ফাইনাইট এপসাইলন নেট থাকার জন্য এক্সটা টোটালি বাউন্ডেড হয়ে যাবে। আমার কথাটা বোঝা যাচ্ছে কি বলছি? প্রমাণটা খুব ট্রিভিয়াল একটা প্রমাণ, এটা অবশ্যই হবে। তার কারণ এই যেটা বললাম, ধরো এক্স ডিটা একটা কম্প্যাক্ট মেট্রিক স্পেস, তাহলে তার প্রত্যেকটা ওপেন কভারের ফাইনাইট সাব কভার আছে। আমি যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য আমি বল সেন্টার্ড অ্যাট এক্স রেডিয়াস এপসাইলন, যেখানে এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, মানে এই মেট্রিক স্পেসের প্রত্যেকটা পয়েন্টের জন্য
প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি এপসাইলন রেডিয়াসের বল কনসিডার করলাম। অবভিয়াসলি তারা একটা বলের কাজ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি নিজেকেই শুধু কভার করো, অবশ্যই তারা একটা ওপেন কভার তৈরি করবে এক্সের। যেহেতু কম্প্যাক্ট, তাহলে এই ওপেন কভারটার কি থাকবে, একটা ফাইনাইট সাব কভার থাকবে। তার মানে প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং একটা করে বলের দরকার নেই, জাস্ট ফাইনাইট সংখ্যক কিছু মেম্বারকে নিয়ে নিলেই তুমি এক্সকে কভার করে দিতে পারবে। তার মানে এই ওপেন কভার জি ধরি, তার একটা ফাইনাইট সাব কভার জি ড্যাশ থাকবে, সে বি x1 এপসাইলন, বি x2 এপসাইলন করে করে ধরো বি xn এপসাইলন। এরা একটা ফাইনাইট সাব কভার তৈরি করেছে। তার মানে জাস্ট এই কটা বল দিয়েই তুমি টোটাল এক্সকে কভার করে দিতে পারবে। কনসিকুয়েন্টলি তাহলে এপসাইলন নেট কারা তৈরি করবে বলো তো? এই বলগুলো দিয়ে তুমি এক্সকে কভার করে দিতে পারছো, তাহলে এপসাইলন নেট কারা তৈরি করবে বলো দেখিনি? ইয়েস, তাদের যে সেন্টারগুলো x1 x2 xn, ফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে, তাহলে যে কোনো এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য তুমি একটা এপসাইলন নেট খুঁজে পাচ্ছ। দ্যাট মিনস সমস্ত এপসাইলনের জন্য তুমি এপসাইলন নেট খুঁজে পাবে। সো এক্স বিকামস টোটালি বাউন্ডেড। এটা ট্রিভিয়াল একটা প্রমাণ। ওকে, এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস তাহলে হলো টোটালি বাউন্ডেড। তাহলে এই দুটো থিওরেম, আগে করা একটা থিওরেম আর এই থিওরেমটা, এই দুজনকে একসাথে কম্বাইন করে কি বলতে পারবে দেখো তো? কম্প্যাক্ট মেট্রিক স্পেস এইমাত্র পড়লে কম্প্যাক্ট হলে সেটা টোটালি বাউন্ডেড। আবার টোটালি বাউন্ডেড মানে বাউন্ডেড পড়েছো, তাহলে একসাথে বলতে পারো এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ বাউন্ডেড। তাহলে তার মধ্যে এই দুটো প্রমাণ, প্রথমে তাকে টোটালি বাউন্ডেড দেখিয়ে নেবে, আর টোটালি বাউন্ডেড হলে সেটা বাউন্ডেড। তার মানে এভরি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ বাউন্ডেড। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এভরি সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ টোটালি বাউন্ডেড। দুটোই আজকে নতুন কনসেপ্ট পড়েছো। এভরি সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইমপ্লাই করছে টোটালি বাউন্ডেড। এভরি সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট মেট্রিক স্পেস ইজ টোটালি বাউন্ডেড। প্রমাণটায় আসছি। তাহলে সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট বলতে কি বলেছিলাম? কোনো একটা মেট্রিক স্পেসকে সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট কখন বলছো না, তার মধ্যে থেকে তুমি যে কোনো সিকোয়েন্স যদি চয়েস করো না কেন, সে নিজে যাই হোক না কেন, তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, অন্তত একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। তা এক্স ডিটা ধরো একটা সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট মেট্রিক স্পেস, তাহলে তার যে কোনো সিকোয়েন্স তুমি সেখান থেকে চয়েস করো, তোমার যা ইচ্ছা, এভরি সিকোয়েন্সের একটা করে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। আমাকে প্রমাণ করতে হবে এটা টোটালি বাউন্ডেড। তার মানে কি, যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য যেন একটা এপসাইলন নেট থাকে, আর এপসাইলন নেট মানেই সেটা সবসময় ফাইনাইট। আমি যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান জিরো চয়েস করে নিলাম। আমার টার্গেট হচ্ছে একটা এপসাইলন নেট আছে সেটা দেখানো। সাম এপসাইলন গ্রেটার দ্যান জিরো চয়েস করে নিলাম। এই হচ্ছে মেট্রিক স্পেস এক্স কমা ডিটা। ঠিক আছে, আমি যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান জিরো চয়েস করে নিলাম। আমাকে প্রমাণ করতে হবে এটা টোটালি বাউন্ডেড হবে। এবার let us choose some a1 belongs to x। এখান থেকে যে কোনো একটা a1 পয়েন্ট আমি চয়েস করে নিলাম। যদি এই a1 পয়েন্টটাকে ঘিরে এপসাইলন রেডিয়াসের বল দিয়ে আমি টোটাল এক্সকেই কভার করে ফেলতে পারি,
তাহলে সেকেন্ড ব্র্যাকেট A1 সেটাই কি ফর্ম করবে, এক্স এর জন্য একটা এপসাইলন নেট তৈরি করবে, কারণ একটা পয়েন্ট দিয়েই আমি টোটালটাকে কভার করে ফেলতে পেরেছি, একটা পয়েন্টের বল দিয়েই আমি পুরোটাকে কভার করে ফেলতে পেরেছি। তার মানে সেকেন্ড সিঙ্গেলটন সেট A1 সেটা কি তৈরি করবে, এক্স এর জন্য একটা এপসাইলন নেট তৈরি করবে। যদি না হয়, ধরো A1 এটাকে চয়েস করেছিলে এবং এপসাইলন রেডিয়াসের বল দিয়ে তুমি এতটুকু অংশকে কভার করতে পেরেছো, A1কে সেন্টার করে এপসাইলন রেডিয়াসের বল দিয়ে এইটুকুকেই কভার করতে পেরেছো, এতটা কভার করা হয়নি। তাহলে আমি নেক্সট একটা পয়েন্ট চয়েস করব A2 বিলংস টু কোথা থেকে, এক্স মাইনাস এই বলটা থেকে, বল সেন্টার অ্যাট এপসাইলন রেডিয়াস কোনটা, সেন্টার A1 রেডিয়াস এপসাইলন, এই বলটা থেকে, এই বলটার বাইরে থেকে তুমি একটা পয়েন্ট A2 চয়েস করলে, এখান থেকে একটা A2 চয়েস করলাম, তাকে ঘিরে এপসাইলন রেডিয়াসের বল কনসিডার করব। যদি এই দুটো বলের ইউনিয়ন দিয়ে টোটাল এক্সকে কভার করে দেওয়া যায়, তাহলে A1 আর A2 এই সেটটা কি তৈরি করছে, একটা এপসাইলন নেট তৈরি করছে। এবং লক্ষ্য করে দেখো এখানে A1 আর A2 এর মধ্যে ডিস্টেন্স কত, A2টাকে তো এই বলটার বাইরে থেকে তুলেছিলে, B মাইনাস এই বলটা থেকে তুলেছিলে, সরি X মাইনাস এই বলটা থেকে তুলেছিলে, এই বলের কমপ্লিমেন্ট থেকে তুলেছিলে। তাহলে এই পয়েন্টটা এবং এর সেন্টার এদের মধ্যে ডিস্টেন্সটা কত হবে, এই এপসাইলনের চাইতে তো বড় হবে, কারণ ডি অফ A1, A2টা কত হবে, গ্রেটার ইকুয়াল টু এপসাইলন হবে। তো দেখো ক্লিয়ার কিনা। নেক্সট, তাহলে যদি এই দুটো বল দিয়েই টোটাল এক্সকে কভার করা হয়ে যায়, তাহলে A1 A2 এপসাইলন নেট তৈরি করছি। যদি না হয়, আবার একটা থার্ড পয়েন্ট চয়েস করব, যেটা এক্স মাইনাস বি A1 এপসাইলন ইউনিয়ন বি A2 এপসাইলন, এই দুটো বলের ইউনিয়ন তার বাইরে থেকে, এক্স মাইনাস এই দুটো বলের ইউনিয়ন, সেখান থেকে একটা পয়েন্ট x3 চয়েস করব, দিয়ে x3 এর দিয়ে যে এপসাইলন রেডিয়াসের বল, এই তিনটে বল দিয়ে যদি এক্সকে কভার করে দেওয়া যায়, তাহলে A1 A2 এটা A3, হ্যাঁ, A1 A2 A3 কি তৈরি করবে, এক্স এর জন্য একটা এপসাইলন নেট তৈরি করবে। তাহলে আমরা এই প্রসেসটাকে কন্টিনিউ করতে থাকবো। তাহলে এই প্রসেসটাকে যখন কন্টিনিউ করছি, দুটো কেস অকার করতে পারে। আইদার এই প্রসেসটা একটা সার্টেন স্টেজের পর, একটা ফাইনাইট স্টেজের পর টার্মিনেট করতে পারে, যে দেখা গেল A1 A2 A3 A4 A5 করে A7 পর্যন্ত যেই আমি পয়েন্ট কনসিডার করেছি তাদের ইউনিয়ন দিয়েই আমি টোটাল এক্সকে কভার করতে পেরে গেছি। তাহলে তখন A1 A2 A7টা কি তৈরি করবে, একটা এপসাইলন নেট তৈরি করবে। তাহলে যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 জন্য একটা এপসাইলন নেট পাওয়া যাচ্ছে, তার মানে এক্স বিকামস টোটালি বাউন্ডেড। এই কেসটা তো হলে কোনো চাপ নেই, মিটে গেল। কিন্তু যদি এই প্রসেসটা চলতেই থাকে, অর্থাৎ আমি কি বলছি আমার কথাটা বুঝতে পারছো, A1 A2 A3 A4 করে ধরো A7 যদি থেমেই গেল, তাহলে মিটে গেল, এটা এপসাইলন নেট তৈরি করলো। যদি না হয়, এই প্রসেসটা যদি ইনফাইনাইট ওয়েতে চলতেই থাকে, মানে প্রত্যেক স্টেপে একটা করে আমি পয়েন্ট বাড়িয়ে একটা করে বল বাড়াচ্ছি, কিন্তু টোটাল এক্সকে কভার করা যাচ্ছে না কিছুতেই, এই প্রসেসটা যদি চলতেই থাকে, এরকম হতে তো পারে, এই প্রসেসটাও তো হতে পারে। কি বলছি বোঝা যাচ্ছে? আইদার 5টা 7টা বল দিয়েই কভার হয়ে গেল, যদি না হয় তাহলে এই প্রসেসটা চলতে থাকবে, হ্যাঁ কি না? যদি ফার্স্ট কেসটা হয়, অর্থাৎ এরকম ফাইনাইট সংখ্যক পয়েন্ট দিয়ে আমার ল্যাটা চুকে গেল, তাহলে দেন দ্য প্রুফ ইজ অবভিয়াস, তাহলে অবশ্যই এই সেটটাই একটা এপসাইলন নেট তৈরি করছে, মানে এক্সট্রা টোটালি বাউন্ডেড হয়ে যাচ্ছে। যদি না হয়, এরপরে কি হবে দেখো। তাহলে এই যে সিকোয়েন্স অফ পয়েন্টসগুলো A1 A2 A3 A4, এই যে সিকোয়েন্স অফ পয়েন্টসগুলো, তারা কি স্যাটিসফাই করছে, এই AN সিকোয়েন্সের পয়েন্টগুলো কি স্যাটিসফাই করছে, এটা চলতেই থাকছে, এরকম ইনডেফিনিট ওয়েতে চলতেই থাকছে। তারা কি স্যাটিসফাই করছে, তার যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা সবসময় কত হবে, যে কোনো AI আর AJ এর মধ্যে ডিস্টেন্স সবসময় কত হবে, গ্রেটার ইকুয়াল টু এপসাইলন। তার কারণ
তুমি যখন প্রথম বলটা চয়েস করেছিলে, দ্বিতীয় পয়েন্টটাকে যখন চয়েস করেছিলে এই বলের বাইরে থেকে তুলেছিলে, সেই কারণে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত হয়েছে? এপসাইলনের চাইতে বড় বা সমান। আর যখন থার্ড পয়েন্টটাকে চয়েস করেছিলে তখন এই দুটো বলের বাইরে থেকে, তার মানে এই A3-র সঙ্গে A1 বা A2 দুজনের ডিস্টেন্সই হচ্ছে এপসাইলনের চাইতে বড়। তাহলে এখানকার যে কোনো দুটো পয়েন্ট, এই যে সিকোয়েন্সটা তৈরি করেছিলে সেন্টারের যে সিকোয়েন্সটা, তাদের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে গ্রেটার ইকুয়াল টু এপসাইলন। তাহলে এটা কি ইমপ্লাই করছে? এন সিকোয়েন্সটা নিজে নাইদার কনভার্জেন্ট, না তো এর কোনো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, কারণ তার যে কোনো দুটো পয়েন্টের মধ্যে সাবসিকোয়েন্স মানে কি, এই সিকোয়েন্সেরই তো কিছু পয়েন্ট নিয়ে সাবসিকোয়েন্স তৈরি হয়, তারা তো বাইরের কোনো পয়েন্ট নয়। তা তুমি বললে এর যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সই হচ্ছে গ্রেটার ইকুয়াল টু এপসাইলন। তার সাবসিকোয়েন্স তৈরি করতে গিয়ে তুমি ধরো A2, A4, A6 এই ইভেন্টগুলোকে নিয়েছো, তাহলে তাদের মধ্যেও পারস্পরিক ডিস্টেন্স কত হবে? গ্রেটার ইকুয়াল টু এপসাইলনই তো থাকবে। তার মানে এন সিকোয়েন্সটার না তো নিজে কনভার্জেন্ট, না এর কোনো সাবসিকোয়েন্স কনভার্জেন্ট, কেউ কনভার্জেন্ট নয়। কিন্তু স্পেসটা যেহেতু সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট, তাহলে কি হতে হবে? এখান থেকে যদি তুমি যে কোনো সিকোয়েন্স চয়েস করো তার অবশ্যই একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকতে হবে। কিন্তু এখানে তুমি দেখতে পেলে কি, একটা সিকোয়েন্স খুঁজে পেয়েছো, সে তো নিজে কনভার্জেন্ট নয়ই, তার কোনো সাবসিকোয়েন্সও কনভার্জেন্ট নয়। সো উই অ্যারাইভ অ্যাট এ কন্ট্রাডিকশন টু দ্য ফ্যাক্ট দ্যাট এক্স ইজ সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট। এক্স যে সিকোয়েন্সিয়ালি কম্প্যাক্ট সেই ব্যাপারটাকে তাহলে কিন্তু এই সেকেন্ড কেসটা কন্ট্রাডিক্ট করে দিচ্ছে। বোঝা গেছে আমার কথাটা? তার মানে এই যে ইনডেফিনিট ওয়েতে চলতে থাকছে, তার ফলে যে সিকোয়েন্সটা পাচ্ছি সে কিন্তু সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেসকেই কন্ট্রাডিক্ট করে দিচ্ছে। কারণ সিকোয়েন্সিয়াল কম্প্যাক্ট মানে প্রত্যেকটা সিকোয়েন্স তুমি যদি এক্স থেকে চয়েস করো তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, কিন্তু এই এন সিকোয়েন্সটার কোনো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকছে না। সো দিস কন্ট্রাডিকশন এনশিওরস দ্যাট এই যে সেকেন্ড কেসটা ইনডেফিনিট ওয়েতে চলতে থাকছে এই কেসটা হবে না। একটা ফাইনাইট কেসের পরেই এটা টার্মিনেট করে যাবে, আর এই ফাইনাইট সেটটাই কি তৈরি করবে? এক্স এর জন্য একটা এপসাইলন নেট তৈরি করবে। দ্যাট মিনস এক্স বিকামস টোটালি বাউন্ডেড। দ্যাটস অল। বোঝা গেছে প্রমাণটা? বেশ, রেডি করো এত দূর পর্যন্ত, আবার কালকে বাকি কিছুটা অংশ এরই আলোচনা করা হবে।